আসসালামু আলাইকুম। গল্প ভবঘুরে সমরাঙ্গন পর্ব ৭ লেখনীতে তাসরিন ফাতিহা। ইহাব ভূঁইয়া শাহবাজপুর গ্রামে বেশ দাপট নিয়েই চলে। যেহেতু চেয়ারম্যানের ছেলে, সে হিসেবে সে বিভিন্ন রকম আচার আচরণ মনোভাবের অধিকারী। গ্রামের মানুষ তাকে এজন্য সমীহ করে। তার বাবা ইমতিয়াজ ভূঁইয়াও এককালে গ্রামে ক্ষমতার দাপট দেখিয়ে চলত। এখনও তার মধ্যে প্রভাবশালী আচরণ বজায় আছে, কিন্তু কিছুটা। তবে আগের তুলনায় বেশ শান্ত এখন। গ্রামের উন্নয়নে যথাযথ কাজ করার চেষ্টা করেন, যদিও আগে বহু ফাঁকিবাজি করেছেন, কিন্তু এখন তা অতীত। বিশাল এক প্রাঙ্গণে বিরাজমান পদ্মালয় নামক একটি নান্দনিক ধাঁচের বাড়ি। এর পরিসর এতটাই বিস্তৃত যে একে ঘিরে থাকা প্রকৃতি এবং স্থাপত্যের মিলনমেলা যেন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে। পদ্মালয়ের সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশে হারিয়ে যেতে চাইলেই মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থমকে আছে। চেয়ারম্যান বাড়ি বলে কথা। চারপাশে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি গাছের সমন্বয়ে আচ্ছাদিত এই পদ্মালয় বাড়ি। পদ্মালয় বাড়ির গেটের উপর বিরাট দুটি কৃত্রিম পদ্মফুল বসানো। খুব শৌখিন এই বাড়ির মানুষ, সেটা বাইরে থেকেই আন্দাজ করা যায়। বাড়িটির ভেতরে প্লেটের টুংটাং আওয়াজ আর কথা চলছে। বাড়ির কর্তা ইমতিয়াজ ভূঁইয়া নিজের আদরের পুত্র ইহাব ভূঁইয়া আর কন্যা ইনাবা ভূঁইয়ার সাথে কথা বলছেন এবং খাবার খাচ্ছেন। পাশেই তার স্ত্রী উর্মি ভূঁইয়া চুপচাপ খাবার মুখে দিচ্ছেন। ইমতিয়াজ ভূঁইয়া ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ইহাব, তোমার বিজনেসের কি অবস্থা? ইহাব টেবিলে এক হাত ঠেকিয়ে খেতে খেতেই জবাব দিল, ব্যবসার কাজ আপাতত বন্ধ পাপা। কয়েকদিন নিজেকে সময় দিতে চাচ্ছি। দ্রুত নিজেকে রিফ্রেশ করে আবার কাজে ব্যাক করবে আশা করি। উর্মি ভূঁইয়া এতক্ষণ কথা না বললেও এবার মুখ খুললেন। হঠাৎ করে কাজে ব্রেক দিলে কেন? নিজেকে তো তুমি এতকাল সময় দিয়েছই, তাহলে ঘটা করে নতুন ব্যবসার কাজ ছেড়ে নিজেকে সময় দেওয়ার কারণ? ইহাব খাবার খাওয়া থামিয়ে মায়ের দিকে চাইল। মায়ের চোখে রাগ স্পষ্ট। নিজেকে স্বাভাবিক করে বলল, এমনিতেই আম্মু। উর্মি ভূঁইয়া চোখ মুখ কঠিন করে বললেন, এমনিতেই নাকি কোথাও মারামারির অফার পেয়েছ? ইহাব গ্রামে যতই ক্ষমতা আর দাপট নিয়ে চলুক, মায়ের কাছে সে এখনো বাচ্চা। এই বয়সেও মা তাকে বাচ্চাদের মতো শাসন করে, চোখ রাঙায়। ইনাবা বাইকে চুপসে যেতে দেখে কুনুই দিয়ে গোতা দিয়ে ফিসফিস কণ্ঠে বলল, ব্রো, তুমি জানি কেমন নাটক সিনেমায় দেখো না, নায়ক কাউকে গণে না, সব জায়গায় পাওয়ার দেখিয়ে চলে। এমনকি বাবা মাও ভয় পাই ছেলেকে। তুমি ওই রকম চলতে পারো না? ইহাব নিচু কণ্ঠেই বোনকে ভেঙিয়ে বলল, আসছে নাটক সিনেমাওয়ালি। মা বাবার মুখের উপরে কথা বলাও একটা বিয়াদবি। যদিও আমি মানুষটা অতটা ভালো নই, কিন্তু মা বাবার সামনে বিয়াদবি করার মতো শিক্ষা আমাকে মন দেয়নি। আমার ক্ষমতা বাইরে, আর তাদের ক্ষমতা আমার উপর। কথার মাঝেই উর্মি ভূঁইয়া ধমকে উঠে বললেন, এত কথা কেন? খাবারে মনোযোগ দাও। আর ইহাব, তোমায় কি জিজ্ঞেস করেছি হ্যাঁ? ইমতিয়াজ ভূঁইয়া এবার স্ত্রীর দিকে চাইলেন, বললেন, আহা উর্মি, ছেলেকে এত জেরা করছো কেন? খেতে দাও ওকে। উর্মি ভূঁইয়া ইমতিয়াজ ভূঁইয়ার দিকে তাকালো না পঞ্চুত। এমনকি তার কথা শুনেও এমন ভাব করলো যেন শুনেনি।
ইহাব মায়ের কঠিন চাহনির দিকে চেয়ে বলল, আসলে মম, এখন আমি আপাতত একটু রিফ্রেশ চাচ্ছি, ব্যাস এতটুকুই। কতটুকু বলেই উঠে উপরে চলে গেল ইহাব। ইনাবা আর অল্প একটু খেয়ে উঠে পড়ল। শুধু ইমতিয়াজ ভুঁইয়া আর উর্মি ভুঁইয়া রইলেন খাবারের টেবিলে। ইমতিয়াজ ভুঁইয়া তার বিপরীত দিকে বসা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমার মূল্য তোমার জীবনে ঠিক কতখানি উর্মি? উর্মি ভুঁইয়া শক্ত হয়ে বসে রইলেন, কোনো কথার জবাব দিলেন না, আর না তাকালেন। ইমতিয়াজ ভুঁইয়া একটা নিঃশ্বাস ফেলে স্ত্রীর নিকট আসার জন্য উঠতে নিচ্ছিলেন, ঠিক তখনই শক্ত একটি কণ্ঠ ভেসে এলো তার কানে, ওখানেই থাকুন, আরেক পাও এগোবেন না। আমাকে দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার মূল্য আপনার জীবনে যতটুকু, ঠিক তেমনই আপনার মূল্যও আমার জীবনে ততটুকুই। সবার সামনে নিজের ভালো মানুষই বাদ দিন, আপনি যে কি সেটা আমি ছাড়া আর কে জানবে ভালো? তাই ঢং করা বাদ দিয়ে নিজের চরকায় তেল দিলে বেশি খুশি হব। স্ত্রীর কঠিন বাক্যের বিপরীতে কিছু বলতে পারলেন না ইমতিয়াজ ভুঁইয়া, তবে মনে মনে ফুঁসে উঠলেন, এই তেরা মহিলাকে বিয়ে করে তার জীবনটা ছারকার হয়ে গেছে। ভেবেছিলেন একটু দরদ দেখিয়ে কথা বললে বুঝি একটু নরম স্বরে কথা বলবে এই মহিলা, কিন্তু সেই আগের মতোই খিটখিট করে উঠল তার সাথে। ইমতিয়াজ ভুঁইয়া এই মহিলাকে আর ঘাটবে না বলে পণ করল। তাছাড়া নিজের স্বভাব বিরুদ্ধে যাওয়াও একটা ক্রাইম, সাইকোলজিক্যাল ক্রাইম। ইহাব বাইক নিয়ে নিজের আড্ডাস্থলে হাজির হলো। সেখানে আগে থেকেই তার সাঙ্গপাঙ্গ উপস্থিত ছিল। ইহাব সেখানে যাওয়া মাত্র ইহাবের দুইজন ছেলা দাঁড়িয়ে গেল, বাকিরা কেউই দাঁড়ালো না, কারণ সবাই ইহাবের বন্ধু। এখানে ইহাবের মর্যাদা তাদের মতোই, এখানে কেউই লিডার নয়, তবে যে যেদিন উত্তম পরামর্শ দিতে পারবে সেই হবে সেদিনের লিডার। ইহাবের বন্ধু তালিকায় আছে সাব্বির, পল্লব, হাসান, আসিম, মুহিব। এদের সাথে তার ঘনিষ্ঠতা অনেক। তার সার্বক্ষণিক দুজন চেলা হলো শামীম ও রবিন। ইহাব নিজের জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠল। সাব্বির ইহাবকে উদ্দেশ্য করে বলল, কি রে, তোর আসলে পরিকল্পনা কি? তোর মতিগতি সুবিধার লাগছে না, ইদানিং তোর কি হয়েছে বলতো? কিছু লুকাচ্ছিস নাকি? ইহাব পায়ের উপর পা উঠিয়ে সানগ্লাস খুলে মাথার উপর দিল। নিঃসন্দেহে ইহাব সুদর্শন বলিষ্ঠ এক পুরুষ কায়া, মুখে চাপদারির আস্তরণ, মুখে গম্ভীর হাসি। সে রহস্যময় হেসে বলল, কি লুকাবো, একটা পরিকল্পনা মাথায় কিলবিল করছে বহুদিন ধরে, তবে কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানি না। পলাশ বলল, কি পরিকল্পনা? ইহাব মাথার পেছনে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, কান টানলে যেমন মাথা আসে তেমনই একজনের কান টানার ব্যবস্থা করছি। মুহিব ব্রু কুঁচকে বলল, তোর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পরিবর্তন হবে কবে? আসিম চাইয়ে ফু দিতে দিতে বলল, ওই কইব সোজা কথা, তাইলেই হইছে। সাব্বির বলল, তোরা এত কথা বলিস কেন? ওরে কথা শেষ করতে দে। তারপর ইহাবের দিকে তাকিয়ে ব্রু উঁচিয়ে চাইল সাব্বির, অর্থাৎ বোঝাতে চাইল, খুলে বল। ইহাব রহস্যময় হেসে বলল, খুলে তো বলবো, একটু সবুর কর। একজনকে খুব শীঘ্রই ঘরে আনতে চলেছি। সেই একজন হবে আমার দাবার গুটি। কানের সাথে যেমন মাথাটা দ্রুতই এসে পড়ে, সেই ব্যবস্থা করছি। দেখা যাক কতটুকু সফল হই। তোরা তো সবই জানবি, তোদের না জানিয়ে আমি কিছু করেছি কখনো? সকলের দিকে প্রশ্ন ছুড়ে দিল ইহাব।
ওর রহস্যময়ী কথা শুনে প্রত্যেকেই হতাশ হলো, শুধু একজন বাদে। সেই একজন খুব মনোযোগ দিয়ে প্রিসে চা ঢেলে খাচ্ছে, চোখে পাওয়ারি চশমা, বুদ্ধিদীপ্ত মুখ। এসব কথাই তার মনোযোগ নেই বললেই চলে। আসিম নাক কুঁচকে বলল, এই শালাই এমন নির্লিপ্ত থাকে কেমনে? কেউ আমারে বোঝা। কোনো কিছুতে আগ্রহ নাই। এখন ওর গুরুত্বপূর্ণ কাজ হলো চা খাওয়া। শালা। হাসান এটাও শুনেছে বলে মনে হয় না। কাপের অবশিষ্ট চাটুকু ঢেলে খেয়ে তাদের দিকে ইনোসেন্ট লুক নিয়ে তাকালো। পলাশ বলল, দেখ একবার, দেখে মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে পড়ল এই বান্দা। হাসান বলল, তোরা কিছু খাবি না? সবাই তার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো। যেখানেই যাই এই প্রাণীর খাওয়া আর খাওয়া। মাত্রই টোস্ট বিস্কুট চা খেলো, আর এখন আবার তাদের খাবারের কথা বলছে। আসিম বলেই বসলো, ফুটবল কিক দিয়ে ওরে পৃথিবীর বাইরে পাঠানোর ব্যবস্থা কর, শালা সিলি গোস। হাসান কতটা গায়ে মাখলো বলে মনে হয় না। সে আরেকটা কেক আর স্যান্ডউইচ অর্ডার করে চুপচাপ ফোন দেখতে লাগলো। কেউ আর ওকে ঘাটালো না। ওরা সবাই ইহাবের দিকে জহরি নজরে তাকালো, কিন্তু কিছুই উদ্ঘাটন করতে পারল না। ইহাবও আগের মতো রহস্যময় ভঙ্গিতে হেসে তাদের দিকে তাকালো। কি পরিকল্পনা করছে সে? কারো ক্ষতি বয়ে আনবে না তো? কাল রাতে মারওয়ান পার্ট টাইম জব একেবারে ছেড়ে চলে এসেছে শুনে নিশাত চিৎকার চেঁচামেচি করে পুরো বাসা মাথায় তুলেছিল। বিড়ি খোরটা এসেই বিড়ি টেনে একেবারে ঘুমের দেশে তলিয়ে গেছে। নিশাতকে কিছু বলেও নি কেন কাজ ছেড়েছে, শুধু বলেছে কাজ ছেড়ে দিয়েছি। এত কিছু ঘটিয়ে এসে এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে মহাশয়। নিশাদের তার এত আরামের ঘুম সহ্য হলো না। তাকে ঠেলে উঠিয়ে বলল, এই আপনি পুরুষ তো? আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে বানিয়েছেন? আল্লাহ, একটা মানুষ এতটা অসহ্য কিভাবে হতে পারে? কাজ করবেন না তো পেট চলবে কি করে? কতদিন আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? মারওয়ান ঘুমু ঘুমু কণ্ঠে বলল, এসব প্যাচাল পাড়ার জন্য ঘুম থেকে তুলেছিস? মাথা খারাপ করার আগে এখান থেকে যা। নিশাত বলল, এই কাকে গলা উঁচিয়ে ধমকাচ্ছেন? আপনাকে আমি ভয় পাই? বাদাইম্মা বিড়ি টানা লোক কোথাকার। সারা জীবন এমন নাটক দেখতে দেখতে অসহ্য হয়ে গেছি। সুতাসাপটা বলুন, আপনি কাজ ছেড়েছেন কেন? মারওয়ান বসা থেকে শুতে শুতে বলল, কাজ করতে আইলসেমি লাগে তাই। নিশাত চোখ কপালে তুলে বলল, কাজ করতে আলসামি লাগে মানে? সামান্য অল্প একটু সময় কাজ করেন, এতেও এত আলসেমি কেন আপনার? আল্লাহ, আমি এসব আর সহ্য করতে পারছি না। এরকম মেরুদণ্ডহীন একটা পুরুষের সাথে আমায় কেন জড়ালে মাবুদ? মারওয়ান এতক্ষণে আবারও ঘুমের দেশে পাড়ি দিয়েছে। নাওয়ান মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে গিয়েছে। মায়ের চোখে পানি দেখে বাচ্চাটা ঘাবড়ে গেল। নিশাত বিছানার কোণায় গিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। অতিরিক্ত রাগ উঠলেই তার চোখ দিয়ে পানি বেরোয়। আজকেও ব্যতিক্রম হলো না। চোখ থেকে টপাটপ করে পানি পড়ছে তার। নাওয়ান বুকে ভর দিয়ে উঠে মায়ের কাছে গেল। মায়ের চোখের পানি মুছে বলল, মা কাঁদো কেনো? বাচ্চাটারও চোখের পানি এসে গেল মাকে কাঁদতে দেখে। নিশাত ছেলেকে দেখে নিজেকে সামলালো। চোখের পানি মুছে ছেলেকে জড়িয়ে ধরে বলল, এমনিতেই ভাব চোখে কি যেন পড়েছে তাই। তুমি উঠে গিয়েছ? হুম। আসো বাবা, মুখ ধুয়ে দিই।
নিশাত ছেলের দুই পা দুদিকে নিয়ে কোমরে বসিয়ে কোলে নিল। বাচ্চাটা মায়ের কোলে ঘুমু ঘুমু চোখে শান্ত হয়ে বসল। নিশাত নাওয়ানকে ব্রাশ করিয়ে খাটের উপর বসিয়ে রান্নাঘরে গেল। নাওয়ান বাবাকে ঘুমোতে দেখে বাবার বুকের উপর চলল। তারপর ডাকতে লাগলো, বাবা, বাবা উতো, মা কাঁদে, মা কেন কাঁদে? বাচ্চাটার অবুঝ প্রশ্ন ঘুমন্ত বাবার কাছে। নাওয়ান বাবার গা বেয়ে নিচে নামলো, আবারও উঠল। মারওয়ান ঘুমু ঘুমু কণ্ঠে আস্তে আস্তে বলল, ওই লিলিপুটের বাচ্চাটা শান্তি দেবে না আমায়। মায়ের মতো হয়েছে, সারাক্ষণ আমার ঘুমের সাথে শত্রুতা এই ট্যাবলেটের। নাওয়ান বাবাকে বিড়বিড় করতে দেখে মুখের কাছে কান এগিয়ে দিল, যেন বাবার কথা স্পষ্ট শুনতে পারে। কান এগিয়ে শুধু ট্যাবলেট কথাটুকুই শুনতে পেল, তবে আয়ত্ত করতে পারল না পুরো কথাটা। তারপর বাবাকে জিজ্ঞাসা করলো, এটা কি? কিন্তু মারওয়ান ততক্ষণে আবারও ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটা খাট থেকে বহু কষ্টে নেমে দৌড়ে মায়ের কাছে গেল। নিশাত ছেলের জন্য নাস্তা রেডি করছিল। বাচ্চাটা দৌড়ে এসে মায়ের পা ধরায় নিশাত ঘাবড়ে গেল কিছুটা। তারপর ছেলেকে দেখে স্বস্তি পেল। ছেলের দিকে তাকিয়ে বলল, বিছানা থেকে নেমেছ কেন? আমি তো আসতাম। মা, ট্যালবেল কি? নিশাত ছেলের কথা বুঝল না, বলল, কি বললে? ট্যালবেল কি? নিশাত বলল, জানি না তো, এটা কোথা থেকে শুনলে? বাবা বলছে। তাহলে তোমার বাবাকেই জিজ্ঞাসা করো ট্যালবেল কি। হবে হয়তো তার বিড়ির কোনো নাম। ঘুমের মধ্যেও এসব বলে, ক্লাসলেস পুরুষ কোথাকার। শেষ কথাটা বিড়বিড় করে বলল। নাওয়ান মায়ের কাছেও কোনো সুউত্তর না পেয়ে মন খারাপ করল। সে আবারও বাবার কাছে গেল। মারওয়ান উবুর হয়ে শুয়েছিল বাবার পিঠের উপর বসে। নাওয়ান বাবাকে জাগাতে লাগলো। অনেকক্ষণ পর মারওয়ানের ঘুম ভাঙল। ছেলেকে পিঠ থেকে নিচে নামিয়ে নিজের কোলের ভেতরে নিয়ে অনবরত চুমু খেতে লাগলো। নাওয়ান বাবার চুমুর হাত থেকে বাঁচতে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। মারওয়ান তাও থামল না, হাতের উপরেই চুমু দিতে লাগলো। নাওয়ান শেষে বাবার কোল থেকে ছুটে বেরিয়ে আসতে নিলে মারওয়ান দিল না, বলল, আর ভাঙাবি আমার ঘুম? তোকে আজকে সারাক্ষণ চুমু দিব ফায়াজ। বাচ্চাটা মুচড়ামুচড়ি করতে করতে বলল, ইন্না। ইন্না কি? কেন জাগিয়েছিস আমায়? নাওয়ান উঠে বসে বাবার দিকে তাকিয়ে বলল, ট্যালবেল কি? মারওয়ান ব্রু কুঁচকে বলল, এটা আবার কি? তুমি তো বলছো। কি বলিস? আমি এটা কেন বলবো? এই শব্দই তো নতুন শুনলাম। তুমি বলেছ, তুমি। দুরু, এই আজগুবি শব্দ আমি বলতে যাব কোন দুঃখে? তোর মা জানে বোধহয়, তাকে জিজ্ঞেস কর। মা জানে না? তাহলে ওটা তোর নানাবাড়ির কেউ হবে হয়তো। মারওয়ান হামি দিয়ে গুরুত্বহীনভাবে কোনোরকমে বলল। নাওয়ান কতটুকু শুনেই মায়ের কাছে দৌড়ে গেল। মারওয়ান ধরতে গিয়েও পারল না। এখন এই বিচ্ছু সব কথা মাকে সাপ্লাই করবে। মহা মুসিবতে পড়ল তো। এখন লিলিপুট এসে জিজ্ঞাসা করবে তার পরিবারকে এটা বলা হলো কেন। কে জানে এই ট্যালবেল গাঁজাখুরি শব্দ কি জন্য বলেছে সে।